প্রিয় সাংবাদিক ভাইগণ, প্রথমে আমার সালাম নিবেন। আমি নিম্ন সাক্ষরকারী হাজার আক্তার লাইলি, স্বামী সিরাজউদ্দৌলা, সাংবাদিয়া, সবাইদের বাড়ি, পোস্ট মতিগঞ্জ, থানা সোনাগাজী, জেলা ফেনী। আমার জীবনে একটি নির্মম ও অনামিক কাহিনী বর্ণনা করতেছি যে আমার 3 ভাই 1 বোন। আমার 2 ভাই প্রতিবন্ধী এবং অপর 1 ভাই মহিউদ্দিন জীবিকার তাগিদে সৌদি আরবে বসবাস করে। আমি এবং আমার সুস্থ ভাই স্ত্রী জাকিয়া আক্তার সহ আমার প্রতিবন্ধী ভাইদেরকে দেখাশোনা করা সহ আমরা প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাইগণ ও আমার পিতা মাতাকে নিয়ে আমরা সংসার বাইলোট কাটাচ্ছিলাম। হঠাৎ আমার মাতা বিগত 6/2/2009 তারিখ কিছু দুষ্কৃত কারীদের দ্বারা হত্যা হওয়ার পর আমি বিগত 7/2/2009 তারিখে সোনাগাজী মডেল থানায় একখানা মামলা আনয়ন করি, যাহার নাম্বার সোনাগাজী জিআর 13/9 ধারা 448, 302, 34 দণ্ডবিধি। উক্ত মামলায় এজাহারে কারো নাম না থাকলেও মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে। বিবাদী: মোহাম্মদ শাহ আলম, পিতা মৃত শরবত আলী, রিয়াদ, পিতা মোহাম্মদ শাহ আলম, আজিম আক্তার, স্বামী শাহ আলম, রফিকুল ইসলাম মাস্টার, পিতা মৃত আবু সত্তার, গোলাম সারওয়ার, পিতা মৃত শফিউল্লাহ, সাংবাদিয়া সোনাগাজী এর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দেখা যায় যে উক্ত আসামিগণ পরস্পর যোগসাজশের সম্পত্তি আত্মসারের কারণে আমার মাতাকে হত্যা করে। এরপর উক্ত আসামিরা আমার সহনশীলতাহীন করলে আমি তাদের বিরুদ্ধে নারী শিশু 104/2019 মামলা আনয়ন করি। উক্ত মামলা তদন্ত প্রতিবেদন অনুসারে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 203 এর 10 ধারা 143, 448, 323, 379, 427 দণ্ডবিধির অভিযোগ প্রমাণিত হয়। উক্ত মামলা উক্ত আসামিরা সহ দাউদুল ইসলাম, পিতা আব্দুল আজিজ, আলাউদ্দিন, পিতা শাহ আলম, সাখাওয়াত হোসেন, পিতা শাহ আলম, মেহেদী হাসান, পিতা শাহ আলম, আরজু আক্তার, স্বামী আলাউদ্দিন, সাংবাদিয়া সোনাগাজী, ফেনী জড়িত ছিল মর্মে প্রকাশ পায়। এরপর আসামিগণ আমার বাবাকে মারধর করলে আমার বাবা বিগত 24/7/2019 তারিখ উক্ত আসামিদের বিরুদ্ধে সোনাগাজী জিআর 146/2019 মামলা আনয়ন করেন। উক্ত মামলা আনয়ন কারণে আসামিগণ আরও ক্ষিপ্ত হয়ে উঠে। বিগত 1/8/2019 তারিখ আসামিরা আমার বাবাকে হত্যা করে। উক্ত বিষয়ে আনয়ন ভাইয়ের স্ত্রী জাকিয়া আক্তার সোনাগাজী থানায় মামলা আনয়ন করলে যাহার নাম্বার সোনাগাজী জিআর 157/19 ধারা 143, 447, 448, 323, 328, 302, 380, 427, 34 দণ্ডবিধি। আমার ভাইয়ের স্ত্রী আসামিদের বিরুদ্ধে মামলা আনয়ন করায় আসামিগণ আমার ভাইয়ের স্ত্রীকে কয়েকবার হুমকি সহ ফানে মারার জন্য চেষ্টা করে। আমার ভাইয়ের স্ত্রী এ বিষয়ে সোনাগাজী থানায় সাধারণ ডায়েরি আনয়ন করে এবং আমি ফান ভয়ে বর্তমানে আমার স্বামীর বাড়িতে বসবাস করছি। এ ধারাবাহিকতায় বিগত 31/10/2020 তারিখ আসামি সাখাওয়াত এবং শাহ আলম সহ 7-8 জন সন্ত্রাসী 2টি মোটরসাইকেল সহ 2টি সিএনজি নিয়ে আমার শ্বশুর বাড়িতে এসে আমাকে অপহরণ করা সহ হত্যা করার উদ্দেশ্যে টানাহেঁচড়া করলে আমি ফান রক্ষার্থে চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশেপাশের লোকজন এগিয়ে আসতে আসামিগণ সিএনজি ও মোটরসাইকেল করে আমার শ্বশুরবাড়ির সামনে থেকে পালিয়ে যায়। আমি উক্ত অভিযোগ বিগত 1/11/20 তারিখ সোনাগাজী থানা উক্ত 2 জন আসামি সহ অজ্ঞাত 7-8 জনের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করি, যাহা বর্তমানে তদন্তাধীন আছে। আসামিগণ একের পর এক আমার মাতা এবং পিতাকে হত্যা করে এবং আমাদের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্য অদ্যাবধি জোর জবরদস্তি করে যাচ্ছে। আমাদেরকে প্রতিনিয়ত ফান নাশের হুমকি দিচ্ছে। এমনকি রাতের বেলায় আমার বাড়ির কেসি গেটে প্রতিদিন আসামিগণ ইট মারা সহ গভীর রাতে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমাদেরকে ভয় দেখায়। উত্তবাদীগণ আমাদের ঘরে ডাকাতি সহ আমাদেরকে ফান্নাস করা সহ লাশ গুম করে ফেলতে পারে মর্মে আমি আশঙ্কা করছি। ধন্যবাদ প্রিয় ফেনী তালাশের
দর্শক, আমি এখন মতিগঞ্জে আছি। আমরা এখন যে প্রতিবন্ধী দুই ভাইদের সাথে কথা বলি, তারা কি নাম? আমার নাম মাইনুদ্দিন। আপনার এই বাবা কিভাবে মারা যায়? এই হঠাৎ করেই সালামগঞ্জের পরিবার 20-25 জন সন্ত্রাসী নিয়ে আমাদের জানালার দরজা ভাঙচুর করলে আমার বাবা ঘুম বাতিলে উঠি কে কে করি গ্রিল গ্রিল মেলি দিলে আমার বাবাকে মারতে মারতে আমাদের ঘরের গলিতে নিয়ে আমার বাবাকে মারধর করি, বাথরুমে বিষ খাবাই দে, রিয়াদে খাবাই, রিয়া হৃদয়ে মুখ চাবি দেওয়া আসলে আমাদের পরিবারের সবাই কেউ হাত পা কেউ মুকেশধারী সন্ত্রাসীরা আমাদের ঘরে হাজির ভাঙচুর করতেছে। আমি চিৎকার দিলে আমার ভাবিও যাই সবাইতে যাইলে আমার ফুফুর সঙ্গে যেটা একটা সঙ্গে সবাইতে গেলে তাদেরকে মারধর করলে তারা প্রাণ রক্ষার ভয়ে পাশে একটা রুমে ঢুকে গেলে সন্ত্রাসীরা কিরিচ নিয়ে দরজাটা কোবাকুবি করলে আমার ভাবিকে মারার জন্য আমার ফুফুদের দরজার লক পর্যন্ত ভেঙে ফেলায়। তারপরে আমি ডাক দিলে আমাদেরকে মারধর করে রফিক মাস্টার এবং হোসেন। রফিক মাস্টার কিরিচ নিয়ে দাঁড়া রয়েছে, হোসেন বন্দুক নিয়ে। আমি চিৎকার করি, কেন এই তুই চিৎকার কেন করস? সেই জন্য আমাকেও মারধর করে। আর তারা চলে যাওয়ার পর আমার ভাবি কুকুর সবাইকে ডাক দিলে আমার বাবাকে এবারে হাসপাতালে নিয়ে তারা চলে গেছে। বা এই কথা বললে তারা বার হয়, বারে তারা সোনাগাজী হাসপাতালে নিলে, এরপরে ফেনী হাসপাতালে নিলে হেঁটে হেঁটে সেইখান থেকেও বাদ দিবার পরে চট্টগ্রাম নেই, নিবার পর আমার বাপ সেখানে মারা যায়। এখন আমরা দুই প্রতিবন্ধী ভাই, এখন আমরা খুব অসহায়ের মধ্যে আছি। প্রতিবন্ধী মানে আপনাদের কি হয়েছে, মানে কি কি সমস্যা? আমরা আজকে প্রথমে 6-7 বছর থেকে আমরা আস্তে আস্তে অসুস্থর দিকে যাই, তারপর আমাদের হাসপাতালে ডাক্তার বাদ দিতে। এখন যত বয়স বাড়ে আমাদের রোগটা তখন এখন অনেক বেড়ে যায়। রোগটা কি? কি একটা রোগ বলছে, মাস্কুলার ডিভিশন। হ্যাঁ, মাস্কুলার ডিভিশন রোগ। মাস্কুলার। আচ্ছা। এখন আমরা খুব অসহায়ের মধ্যে আছি, আমরা এটার বিচার চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, এটা আমরা বিচার চাই। আচ্ছা, আমরা দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরো একজন এই হতভাগী বোনের ভাই এখানে আছে। তো তারও দেখি যে সেও প্রতিবন্ধী এবং তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। তো আমরা তার সাথে কথা বলি। তো আপনার কি নাম? নাসির উদ্দিন। নাজিরউদ্দিন ভাই, আসলে কি হয়েছিল এই বাড়িতে? এই এই বাড়িতে 2009 সাল থেকে ভেজাল চলতেছে আমাদের জায়গা নিয়ে। আচ্ছা। সেই সময় রফিক, সারোয়ার তারা মিলে আমার মাকে হত্যা করেছে। হত্যার পর আজকে আরো অনেক বছর আবারও আমাদের জায়গা নিয়ে ভেজাল। 2017 সালে আমার বাবা বাড়িতে আসলে 2018 সালে আমরা জায়গাটা রায় পাওয়ার পর আমরা দখলে যাইতে গেলে আমাদেরকে মারধর করে এবং 1 তারিখ রাত। আপনি বলতে চাচ্ছেন যে মূলত জায়গা সম্পত্তি নিয়ে এই ভেজাল? হ্যাঁ, জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল। রা- আমার বাবাকে যখন মারা হয়েছে রাত 2টার দিকে তারা সন্ত্রাসী আমরা বুঝতে পারছি যে দুজন মানুষ হত্যাকাণ্ড নিয়ে আপনি মামলা করেছেন অলরেডি, এবং বিচারের জন্য বিভিন্ন শ্রেণীর থানা আদালতে ঘুরছিল। প্রিয় দর্শক, এমন একটি পরিবার। তো আমরা এখন সে পরিবারে আছি, আমরা বিস্তারিত জানার জন্য আসলে সেখানে আসা। তো আমরা এই যিনি সংবাদ সম্মেলন করেছেন, কি নাম আপনার? হাজার আক্তার লাইলি। হাজেরা আক্তার লাইলি। হাজেরা আক্তার লাইলি আজকে বিচারের বাণী নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর কাছে চলে যাচ্ছে। আমরা এখানে আছি মতিগঞ্জের বাদারিয়াতে। তো এখান থেকে আজকে আমি এখানকার বাবু চেয়ারম্যান যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি যে একটি নিরীহ পরিবার এখানে, যে তাদের প্রতি দুইটা প্রতিবন্ধী আমার পাশে দেখতে পাচ্ছেন, দুইজন প্রতিবন্ধী মানুষ নিয়ে এই হতভাগা বোনটি বিচারের দাবিতে আজকে ফেনীর আদালত পাড়ায় ঘুরছে দীর্ঘদিন ধরে। তো তো সে আরো কিছু বলতে চাচ্ছে, আসলে কি ঘটনা ঘটছে, এই ঘটনা থেকে আহ, বাঁচার উপায়টা কি আসলে? আমার মা যখন মারা যায়, কিন্তু আমি ভাইয়ের কারণে, বাপের কারণে, তাদের ফান রক্ষার কারণে আমি অনেক কিছু গোপন রাখি। আমি চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে অনেকদিন আমি থানাতে গেছি। ওরা কি পারে না আমাদের এটা মীমাংস করে দিতে? আমি সবার কাছে গেছি। আজ আমার মায় মারার পরে আমি কিন্তু মাস্টারের কথা, হোসেন সারোয়ারের কথা
আমার ভাইকে মেরে ফেলবে বলছে, বাবাকে মেরে ফেলবে বলছে। তাই আমি তাদের জান রক্ষার কারণে আমি অনেক কিছু গোপন রাখছি। আমি তবু একটু মীমাংসা চাইছি। কিন্তু আমাকে সবাই মামলাবাজ বলে। কিন্তু আমি কি কারণে মামলা করছি, কেন মামলা করছি? এখন আমি থানাতে যাইতেছি, আমাকে হুমকি দেওয়ার, অপহরণের চেষ্টা করে। আমি এখনো থানাতে যাচ্ছি। এগুলো থানার ওসি যদি আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে, চেয়ারম্যান মেম্বার যদি আমার দিকে একটু ফান্ড রক্ষা করার জন্য একটু ইয়ে করে, তাহলে তো আমি বারবার মামলা করতে যাইতেছি না, মামলা করতে চাইতেছি না। ওরা যদি আমাকে একটু আত্মরক্ষার যদি চেষ্টা করে। এখন সারোয়ারের যখন গ্রেপ্তার হয়, সারোয়ার গ্রেপ্তার হওয়ার আগেও আমাকে অনেক বলছে আমার একটা ভাই, তাকে মেরে ফেলবো, আমার দুটো সন্তান, আমার একটা ভাইহুত, তাদেরকে অপহরণ করবে বলছে। আমি বলছি ওই আশা আমি এখন করি না। যে জায়গাতে আমার মা নাই, বাবা নাই, আমি আমাদের ফানের আশা করি না। আমি তখন সারোয়ারের কথা শুনি না। সারাও বলতেছে এদিন না আর দিন হচ্ছে, ওই দিন তুমি কি হয় তুমি দেখবা। এরপরে সারোয়ার যখন আত্মসমর্পণ করে, তার ভাই মুস্তফা আমাকে এখনো মেসেজ দিয়ে হুমকি দিতেছে আমি যেন সারোয়ারের নামটা কাটি দিই। তার ভাই হোক আমি কি ভোগ করতে হইব সে আমি বলে এখনো জানি না। হে আমাকে মেসেজ দিয়ে বলতেছে, মেসেজগুলো আমার কাছে আছে। সারোয়ারের ভাই ফারুক বলতেছে আমার সন্তানদেরকে মেরে ফেলবে, আমার ভাইকে মেরে ফেলবে, কেন কিভাবে আমরা এখানে বসবাস করি, হে আমাদেরকে দেখাই ছাই দিব। আমি তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি যে আমাদের প্রতি একটু আহ, দর্শক, আসলে ঘটনা একটি নির্মম। প্রত্যেকটা ঘটনা যেহেতু থাকে, কিছু ঘটনা আছে মানুষের বিবেকে নাড়া দেয়, এটিও একটি ঘটনা। তো আমরা এখানে আসলে সরেজমিনে পরিদর্শনে এসেছি অনুসন্ধান করার জন্য। এই ফ্যামিলিটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা এর মধ্যে খুঁজে পেয়েছি, এবং আপনাদেরকে যদি দেখাই আমি, সেটি হচ্ছে যে এই জাগা জমি বিরোধের জের ধরে দুইজন প্রতিবন্ধী আছে, এবং সেই ফ্যামিলির এই প্রতিবন্ধী দুইজনেরই বাবাকে হত্যার একমাত্র সাক্ষী হচ্ছে এই দুইটি ছেলে, এবং তার মাকেও এভাবে কিন্তু নির্মম হত্যার শিকার হয়েছে। এই ঘটনা নিয়ে তারা মামলা করেছে, আর মামলাটি চলছে, এবং এই মামলার বিচারাধীন একটি মামলা। আমরা সেক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই বাড়ির উঠোনে কিন্তু আহ, যিনি আহ, এই মারা গেছেন তাকে কবর দেয়া হয়েছে। আমরা সেদিকেই যাব। আমরা সেদিকে যাব, আপনাদেরকে দেখাবো। লাগবে না। দেখতে পাচ্ছেন দর্শক, আহ, ঠিক বাড়ির উঠোনে কবরটি দেয়া হয়েছে। এই জায়গাটা নিয়েই বিরোধের জের ধরে এত কাহিনী। আজকে আহ, তাদের জীবন নিরাপত্তাহীনতা ভুগছে। আমরা সেই বাড়িতে আছি, এবং তারা মা বাবাকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, এবং তার এখন প্রতিবন্ধী সন্তান এবং এবং কি তার মেয়ে, তারাও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। আহ, এবং তাদেরকে নিরাপত্তাহীনতার জন্য তারা মামলা করেছে, এবং সেই মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়িটি এবং সেই বাড়ির অবস্থা চিত্র। তো এই দৃশ্যটি আসলে খুবই করুণ। আমরা যতটুকু জানছি যে এই এভাবে আসলে বাড়ির সামনে, ঘরের সামনে কবর দেওয়ার কাহিনী এই প্রথমই দেখলাম আমরা। তো পাঠক, দর্শক যারা দেখছেন সবাইকে আপাতত ফেনীর লাইভটা থেকে বিদায় নিচ্ছি আমরা। পরবর্তীতে এই ঘটনার বিস্তারিত আমরা আরও কিছু অনুসন্ধান সংগ্রহ করে আপনাদেরকে জানাবো। ফেনীর মতিগঞ্জ থেকে, সোনাগাজীর মতিগঞ্জ থেকে বিদায় নিচ্ছি আমি, সৌরভ পাটোয়ারি। আল্লাহ হাফেজ।